আলমগীর ভাই, hyperkalemia both causes almost similar symptoms কেন দুটো একই রকম সিম্পটম মানে স্কেলেটাল উইকনেস, মাসল উইকনেস, স্যার এটা জিজ্ঞেস করছেন। হ্যাঁ হ্যাঁ আমরা যে মাসেল উইকনেসটা তৈরি করে স্কেলিটাল মাসেল এবং স্মুথ মাসেল কার্ডিয়াক মাসেল সবগুলোতেই উইকনেস তৈরি করে হাইপোক্যালেমিয়া এন্ড হাইপারক্যালেমিয়া দুটোই স্কেলিটাল মাসেল এবং স্মুথ মাসেলে এটা প্যারালাইসিস তৈরি করে আর ইন কেস অফ কার্ডিয়াক মাসেল ইট কজেস অ্যারিথমিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে কেন হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া দুটোই এই একই রকম জিনিস তৈরি করে why স্যার হাইপারক্যালেমিয়াতে মাসল কন্ট্রাকশন মানে মূলত স্যার অ্যাকশন পটেনশিয়াল কারণে হয়। হ্যাঁ আর স্যার এখানে আমাদের যদি মানে ব্লাড যদি আবার মানে ক্যালসিয়াম মানে পটাশিয়াম বেড়ে যায় তাহলে স্যার পটাশিয়াম আবার ব্লাডে যদি পটাশিয়াম বেড়ে যায় তাহলে স্যার ব্লাডে সেল থেকে তো ব্লাড আসতে পারবে না পটাশিয়াম, সেক্ষেত্রে সোডিয়াম চ্যানেলটা চলে যাবে। এক মিনিট আস্তে আস্তে অ্যাকশন পটেনশিয়ালে কি হবে অ্যাকশন পটেনশিয়াল কি হবে নেগেটিভ না পজিটিভ হয় কেমনে স্যার অ্যাকশন পটেনশিয়ালের সময় কি হয় অ্যাকশন পটেনশিয়াল যখন তৈরি হয় তখন আমরা তো জানি যে সেলের ভিতরটা থাকে নেগেটিভ আর বাইরেটা থাকে পজিটিভ তাই না? জি স্যার। কেন কেন সেলের ভিতরটা নেগেটিভ থাকে? আচ্ছা স্যার রেস্টিং মেমোরি পটেনশিয়াল নেগেটিভ স্যার। পটাশিয়াম হ্যাঁ পটাশিয়াম পটাশিয়াম তো একটা পজিটিভ আয়ন পটাশিয়াম তো একটা পজিটিভ আয়ন রে পটাশিয়াম বেশি থাকলে সেলের ভিতরটা নেগেটিভ থাকবে কেন? স্যার সোডিয়াম পটাশিয়াম এটি কার্বনে ক্যালসিয়ামের ক্যালসিয়াম না তো ক্যালসিয়াম না পাম্পের কারণে তিনটা সোডিয়াম বের হয় না সেটা সোডিয়াম মানে তোমার তিনটা সোডিয়াম বের হতে কিন্তু সেলের ভিতরটা কেন পটাশিয়াম ভিতরে ঢোকে সেলের ভিতরে নেগেটিভ থাকা মানে কি বলো তো সেলের ভিতরে নেগেটিভ থাকা মানে কি সেলের ভিতরে পজিটিভ আয়নের চেয়ে নেগেটিভ আয়নের পরিমাণটা বেশি তাই তো পজিটিভ আয়নের চেয়ে নেগেটিভ আয়নের পরিমাণটা বেশি বেশি স্যার এটা কেন থাকে কেন এরকম থাকে স্যার নেট পজিটিভ আয়ন লস হয় ডোনার মেমব্রেন ইকুইলিব্রিয়ামের নাম মনে আছে ডোনার মেমব্রেন ইকুইলিব্রিয়াম জি স্যার হিস্টোলজিতে পড়ানো হয়েছিল জি স্যার স্যার একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের যে কোনো একদিকে যদি নন ডিফিউজেবল থাকে of ions ডিফারেন্ট হয়ে যায় এবং তখন ডিস্ট্রিবিউশনটা এমন হয় যে ভিতরে নেগেটিভ চার্জ বেশি থাকে বাইরে পজিটিভ চার্জ স্টিমুলেটিভ যা করা দরকার সেটা করবে আমি হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল এটা যদি একটা স্কেলিটাল মাসেল হয় ও পজিটিভ হয়ে যাওয়ার পরে ক্যালসিয়াম ঢুকাবে ক্যালসিয়াম ঢুকে মাসেল কন্ট্রাক্ট করবে এটা যদি একটা কার্ডিয়াক মাসেল হয় তখন ক্যালসিয়াম ট্রাকশন করাবে এটা যদি সেল হয় তাহলে ওটা পজিটিভ হয়ে গিয়ে প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ যে কাজটার কথা সেটা করবে পজিটিভটা হয় হচ্ছে সোডিয়াম চ্যানেল এবং ক্যালসিয়াম চ্যানেলের জন্য সোডিয়াম ঢুকে এবং ক্যালসিয়াম ঢুকে জি স্যার সেলের ভিতরে সোডিয়াম ঢুকে ডিপোলারাইজেশন করে আর পটাশিয়াম বের হয়ে গিয়ে রিপোলারাইজেশন করে সেলের ভিতরে সোডিয়াম ঢুকে ডিপোলারাইজেশন করে পটাশিয়াম বের হয়ে রিপোলারাইজেশন করে এটা নরমাল স্টেটের উল্টা নরমাল রেস্টিং স্টেটের উল্টা এখন
প্রশ্ন হচ্ছে পটাশিয়াম বেড়ে গেলেও কেন আমার প্যারালাইসিস হয়, পটাশিয়াম কমে গেলেও কেন প্যারালাইসিস হয়? কারণ হচ্ছে এই যে সোডিয়াম চ্যানেলটা খুলবে বা পটাশিয়াম চ্যানেলটা খুলবে, এর জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজ ওকে পেতে হবে। একটা নির্দিষ্ট ভোল্টেজে গেলেও খুলবে। তুমি যদি পটাশিয়াম অনেক বাড়ায় দাও তাহলেও যেমন এই ভোল্টেজটা আর খুলবে না, পটাশিয়াম যদি তুমি অনেক কমায় দাও তাহলে এই ভোল্টেজটা খুলবে না। কথাটা ভালো করে খেয়াল করো। অর্থাৎ তুমি অনেক বেশি পটাশিয়াম কমায় ফেলছো, কমায় ফেলার জন্য আমার ব্লাডে পটাশিয়াম কমে গেছে, সেলের ভিতরে পটাশিয়াম কমে গেছে, ও হাইপার পোলারাইজড হয়ে আছে, ও জীবনে অ্যাকশন পটেনশিয়ালে যাবে না। আবার একইভাবে তুমি পটাশিয়াম বাড়ায় ফেলছো, সেলের ভিতরে পটাশিয়াম বেড়ে গেছে, ও ডিপোলারাইজ পজিশনে চলে গেছে, ওই ভোল্টেজে ওই পটাশিয়াম চ্যানেল আর খুলবে না। সো ফর এ প্রপার অ্যাকশন পোটেনশিয়াল আর ডিপোলারাইজেশন ফলোড বাই এ রিপোলারাইজেশন, বোথ পজিটিভ এবং নেগেটিভ রিচ করাটা ইম্পর্টেন্ট। এই কোনোটাই যদি একটা স্টেটে নিয়ে রেখে দেওয়া হয়, ও যদি হয় হাইপার পোলারাইজড হয়ে থাকে অথবা কমপ্লিটলি ডিপোলারাইজড হয়ে থাকে, কোনোটাতেই মাসেল কন্ট্রাকশন হবে না। এনিওয়ে, আমরা যেটুকু মনে রাখা দরকার যে হাইপোক্যালেমিয়া এন্ড হাইপারক্যালেমিয়া both causes weakness of muscle, skeletal muscle weakness, sometimes smooth muscle weakness, cardiac muscle এর হচ্ছে অ্যারিথমিয়া। অ্যারিথমিয়ার প্যাটার্নটা কি? there is bradycardia, ventricular tachycardia, ventricular fibrillation। আচ্ছা, আরেকটা এডিশন আমরা ক্লিনিক্যাল ফিচার বলছিলাম যে যদি অনেক দিন ধরে হাইপোক্যালেমিয়া থাকে, ইট ক্যান কজ ডায়াবেটিস ইনসিপিডাস। অর্থাৎ হাইপোক্যালেমিয়ার কারণে আমাদের এডিএইচ হরমোনের যে রিসেপ্টর গুলো, অ্যাকোয়াপোরিন গুলো, এগুলো নষ্ট হয়ে যেতে পারে, এন্ড দ্যাট মে কজ নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলে কোনো অসুবিধা নাই। একইভাবে ইট ক্যান কজ ইম্পেয়ার্ড গ্লুকোজ মেটাবলিজম। আমরা যখন ফার্মাকোলজিতে তোমাদের ইনসুলিনের মেকানিজম বা ইনসুলিন সম্পর্কে পড়াই, সালফোনাইল ইউরিয়া কিভাবে কাজ করে সেটা পড়াই, তখন আমরা তোমাদের পড়াইছিলাম যে পটাশিয়াম চ্যানেল, যখন পটাশিয়াম চ্যানেল নরমালি ওখানে খোলা থাকে, সবসময় ওখান থেকে পটাশিয়াম বের হয়ে যেতে থাকে, পটাশিয়াম বন্ধ করে দিলে ওটা পজিটিভ হয়ে ইনসুলিন রিলিজ করে। মনে পড়ে? একটা শব্দ মনে নেই, আমি নিশ্চিত। আচ্ছা, যাই হোক, মানে ইনসুলিন রিলিজের জন্য পটাশিয়াম ইম্পর্টেন্ট। when there is hypokalemia, ইনসুলিন রিলিজ হতে পারে না, যার কারণে there is impaired glucose tolerance। গেল, এইটা হচ্ছে আমাদের মেইন ক্লিনিক্যাল ফিচার। যেই জিনিসটা পরীক্ষাতে প্রায় জিজ্ঞাসা করা হয় যে হোয়াট আর দ্য ইসিজি চেঞ্জেস অফ হাইপোক্যালেমিয়া এন্ড হাইপারক্যালেমিয়া, এর মধ্যে হাইপারক্যালেমিয়ার ইসিজি চেঞ্জটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি হচ্ছে, প্রথম যে জিনিসটা হয় ইসিজি চেঞ্জের ক্ষেত্রে, there is flattening of T wave and appearance of U wave। U ওয়েভটা কি? T ওয়েভের পরে এবং P ওয়েভের আগে, T ওয়েভের পরে এবং P ওয়েভের আগে যদি একটা পজিটিভ ডিফ্লেকশন থাকে তার নাম হচ্ছে U ওয়েভ। T ওয়েভের পরে P ওয়েভের আগে যদি একটা পজিটিভ ডিফ্লেকশন থাকে এটার নাম U ওয়েভ। হাইপোক্যালেমিয়ার মূল ফিচার হচ্ছে লস অফ T ওয়েভ এন্ড অ্যাপিয়ারেন্স অফ U ওয়েভ। তারপরের কথাগুলো যদি মনে রাখতে পারো ভালো, মনে না রাখলে কোনো অসুবিধা নাই। there is prolonged PR interval, ST depression and loss of P wave। এই তিনটা কথা মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা মনে রাখতেই হবে, হাইপোক্যালেমিয়ার ইসিজি চেঞ্জ হচ্ছে লস অফ T wave বা ফ্ল্যাটেনিং অফ T wave and appearance of T wave। এবার আসে হাইপারক্যালেমিয়া। দিস ইজ মোর ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে tall peak T wave, ঠিক আছে? ইন কেস অফ লিম্ব লিড এই T ওয়েভটা হতে হবে 5 ঘরের উপরে। ইন কেস অফ চেস্ট লিড ইট শুড বি মোর দ্যান 10। আমাদের লিম্ব লিড কয়টা আছে রে? স্যার লিম্ব লিড 6টা স্যার। তাই চেস্ট লিড 6টা। 3টা না 6টা? স্যার 3টা স্যার। 3টা স্যার। 6টা। 6টা তো চেস্ট লিড। 6টা ও 6টা আছে স্যার, 6টা আছে। নেগেটিভ রিফ্লেকশন আছে 6টা। 3টা হচ্ছে বাইপোলার 1 2 3, আর 3টা হচ্ছে ইউনিপোলার। লিম্ব লিডে এটা হতে হবে 5-এর উপরে, আর চেস্ট লিডে এটা হবে 10-এর উপরে। টল বলতে হলে টল, পিকড, এই যে দেখো পিকড, এই টিটা পিকড, গোল না, পিকড, একদম
একটা সরু সুচালো একটা পিক, দিস ইজ কল্ড the tall peak T wave. This is the most important part. Next is loss of P wave and prolongation of PR interval, prolongation of QRS complex. এই tall peak T wave টা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এরপরের কথাগুলো মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলে অসুবিধা নাই। নেক্সট হচ্ছে there is tall peak T wave, তারপরে হচ্ছে loss of P wave, এই যে এখানে P wave টা চলে গেল এবং PR ইন্টারভ্যালটা প্রলং হয়ে যায়। দেন QRS কমপ্লেক্সটা প্রলং হওয়া শুরু করে। QRS কমপ্লেক্সের নরমাল কতটুকু হয়? less than 0.1 second. 0.12 3 small square নিচে। It is prolong, এটা বড় হয়ে যায়, এটা বড় হয়ে যায় এবং এক পর্যায়ে এটা এত বড় হয় যে QRS complex is so wide that it merges with the T wave and this produce the sine wave. এই জিনিসটার নাম sine wave, এই জিনিসটার নাম sine wave। এটা কিসের থেকে আসছে নামটা? সাইনের থেকে। সাইন ওয়েভ নামটা কিসের থেকে আসছে? ত্রিকোণমিতি পড়ছি আমরা, ত্রিকোণমিতি sin theta cos theta tan theta পড়ছি স্যার ত্রিকোণমিতি। this is the sine wave, এটা ত্রিকোণমিতির ওয়েভ, it's not the sine, এটা হচ্ছে ত্রিকোণমিতি সাইন ওয়েভ, এটার নাম সাইন ওয়েভ। কোনো কিছু সমপরিমাণ ডিফ্লেকশন এবং যদি নিচে এবং উপরে থাকে পজিটিভ এবং নেগেটিভ ডিফ্লেকশন থাকে তাহলে এটার নাম সাইন ওয়েভ। ওকে, দিস ইজ দ্য সাইন ওয়েভ, এর বানানটা ওই জন্য SINE সাইন। সো এইটা হচ্ছে ECG চেঞ্জ অফ hyperkalemia. Tall peak T wave, loss of P wave, PR interval is prolonged, there is prolongation of the QRS complex and ultimately the QRS complex and T wave merges to form the sine wave. এই কয়েকটা কথা বললে পাস। নেক্সট চলে আসো আমরা ম্যানেজমেন্টে চলে যাই। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ট্রিটমেন্ট অফ হাইপারক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া তোমাদের জানলে ভালো, না জানলে অসুবিধা নেই, কিন্তু হাইপারক্যালেমিয়া জানতেই হবে, ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। হাইপোক্যালেমিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে যে যদি কোনো ওষুধ রোগী পায় যেই ওষুধের কারণে তার হাইপোক্যালেমিয়া হচ্ছে, সেই ওষুধটা আমরা বন্ধ করার চেষ্টা করব। এখন এইটা সব ক্ষেত্রে পজিটিভ হয় না, মানে সম্ভব হয় না। যেমন ধরো একটা পেশেন্ট তুমি দেখলা যে হাইপারটেনশনের জন্য থায়াজাইড পাচ্ছে, তুমি তার হাইপোক্যালেমিয়া পাচ্ছ, তুমি ইজিলি সেটা চেঞ্জ করে অন্য একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে দিতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা পেশেন্ট হার্ট ফেলিউর, তার ইচ্ছা করলে তুমি ফ্রুসিমাইড বন্ধ করতে পারবে না, কারণ তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, তাকে ফ্রুসিমাইড তোমার রাখতেই হবে। সুতরাং আমার প্রথম আইডেন্টিফাই করতে হবে যে এই রোগীটা এমন কোনো ওষুধ পাচ্ছে কিনা যে ওষুধটার কারণে তার হাইপোক্যালেমিয়া হতে পারে। যদি হাইপোক্যালেমিয়া ওষুধের কারণে হয়, আমরা প্রথম চিন্তা করব যে ওষুধটা বন্ধ করে দেওয়া যায় কিনা। যদি বন্ধ করে দেওয়া যায় আমরা বন্ধ করে দিই। যদি বন্ধ করা না যায় সেই ক্ষেত্রে আমরা ওষুধটাও চালাবো, সাথে আমরা রিপ্লেসমেন্ট করব। এখন রিপ্লেসমেন্টটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা এমন একটা ড্রাগ অ্যাড করতে পারি যেটা পটাশিয়াম ধরে রাখে, যেমন এসি ইনহিবিটর, এআরবি, স্পাইরোলাইট, এইটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা সরাসরি পটাশিয়াম ক্লোরাইড দিয়ে দিতে পারি, সরাসরি পটাশিয়াম ক্লোরাইড দিতে পারি। এখন প্রশ্ন আসে, অনেকেই প্রশ্ন করে যে আচ্ছা স্যার আমরা খাওয়ার মাধ্যমে রিপ্লেস করতে পারি কিনা। আমরা জানি যে all the fruits are potassium rich, আমরা যদি একটা পেশেন্টকে পটাশিয়াম খাওয়াই, ফ্রুটস খাওয়াই, whether it will be replaced. বেসিক্যালি আমাদের খাদ্যদ্রব্যে যে পটাশিয়ামটা থাকে it is coupled with phosphate, পটাশিয়াম ফসফেট হিসাবে থাকে। আমার যখন একটা পেশেন্ট ডায়াবেটিক্স পাচ্ছে, যে পটাশিয়ামটা লস হচ্ছে, তার একটা অংশ আমরা ফিল আপ করতে পারবো যে অংশটা নরমালি আমার ডায়েট থেকে আসতো। নরমালি ডায়েট থেকে আমার 80 to 100 মিলিমোলের মতো আসে, এইটা আমার ডায়েট থেকে আমি ফিল আপ করতে পারবো। আমি যদি তাকে বিভিন্ন ফল ফলাদি খেতে বলি, 80 to 100 মিলিমোল তার আমার ডায়েট থেকে আসবে, তাতে অসুবিধা নেই। কিন্তু আমার ফ্রুসিমাইডের কারণে বা থায়াজাইডের কারণে কমে যাচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, নট পটাশিয়াম ফসফেট, এই ওষুধটার জন্য যেটুকু কমবে দ্যাট মাস্ট বি রিপ্লেসড বাই পটাশিয়াম ক্লোরাইড, দ্যাট মাস্ট বি রিপ্লেসড বাই পটাশিয়াম ক্লোরাইড। কথা কি বোঝা গেছে?
পটাশিয়াম ক্লোরাইড আমাদের দেশে সিরাপ হিসাবে পাওয়া যায়, ট্যাবলেট হিসাবে পাওয়া যায়। সিরাপের মধ্যে 1 চামচে থাকে 6 মিলিমোল, আর ট্যাবলেটের মধ্যে থাকে অ্যারাউন্ড 10 মিলিমোল। তোমাকে ডেইলি 20 মিলিমোল করে দিতে হবে। তবে পটাশিয়াম ক্লোরাইড দেওয়ার সময় কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে। পটাশিয়াম ক্লোরাইড হাইলি ইরোসিভ। এটা যদি তুমি খাও, এটা ইসোফেগাসের কোথাও যদি লাগে, এটা ইরোশন তৈরি করে। সেই জন্য পটাশিয়াম ক্লোরাইড দেওয়ার নিয়ম হচ্ছে ভরা পেটে দাঁড়ানো অবস্থায় হয় জুসের ভিতরে অথবা কোনো থিক ফ্লুইডের মধ্যে গুলায় খাবে বা পানির মধ্যে গুলায় খাবে, এবং এর সাথে সাথে আরেক গ্লাস পানি খাবে। তাহলে পটাশিয়াম ক্লোরাইড কিভাবে দিতে হবে? ভরা পেটে দাঁড়ানো অবস্থায় অ্যাটলিস্ট 2 গ্লাস পানি দিয়ে খাবে, পানিতে গুলা, এই কথাটা অন্তত বলে দিতে হবে। ইট মাস্ট বি সেফ। কথা বোঝা গেছে? আচ্ছা, নেক্সট স্যার ট্যাবলেটটাও কি গুলাই খাবে? ট্যাবলেট দুটাই সাথে সাথে তোমার দাঁড়ায় খেতে হবে এবং 2 গ্লাস পানি খেতে হবে। ট্যাবলেটটা গুলায় খেলে কাজ হবে না, ট্যাবলেটটা তুমি ডাইরেক্টলি খাবা, কিন্তু দাঁড়ায় খেতে হবে, ভরা পেটে, এবং 2 গ্লাস পানি খেতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ও যদি কোথাও লাগে তাহলে সমস্যা হবে। এরকম আরেকটা ওষুধের নাম বলো তো, যেটা লাগলে এরকম ইরোশন তৈরি করে, ইসোফেজিয়াল ইরোশন, খুব কমনলি ইউজ একটা ওষুধ, বলতে পারবা? ডক্সিসাইক্লিন তুমি যদি কাউকে দিতে হয় তাহলে অবশ্যই তোমার তাকে বলে দিতে হবে যে এই ওষুধটা আপনি ভরা পেটে দাঁড়ানো অবস্থায় 2 গ্লাস পানি দিয়ে খাবেন, নইলে এটা ইসোফেজিয়াল ইরোশন তৈরি করতে পারে। কথা বোঝা গেছে? ওকে, নেক্সট হচ্ছে যে সিম্পটোমেটিক হাইপোক্যালেমিয়া। একটা পেশেন্ট সিম্পটোমেটিক, তার হাইপোক্যালেমিয়া হচ্ছে, হাইপোক্যালেমিয়ার জন্য মাসেল উইকনেস হচ্ছে, অথবা সিম্পটোমেটিক না কিন্তু তার ইসিজিতে ডেফিনিট ইউ ওয়েভ আসছে এবং পটাশিয়াম তার লো পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই আইভি দিতে হবে, অবশ্যই ইনফিউশনের মাধ্যমে দিতে হবে। এখন পটাশিয়াম ইনফিউশন একটু ঝামেলা কিরকম? পটাশিয়াম ক্লোরাইড যেমন ইসোফেগাসের ভিতরে ইরোশন করে, পটাশিয়ামটা যদি তুমি ভেইনের মধ্যে দাও তাহলে এটা ভেইনের ভিতরে দুটো সমস্যা করতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট পুশে যদি পটাশিয়াম দাও, সাডেনলি ব্লাডে পটাশিয়াম বেড়ে যাবে। আমরা জানি কার্ডিয়াক মাসেলের উপর পটাশিয়ামের কাজ কি? আমরা ছোটবেলায় পড়তাম যে ক্যালসিয়াম বেড়ে গেলে হার্ট কিসে বন্ধ হবে? ক্যালসিয়াম বেড়ে গেলে হার্ট উইল স্টপিং ক্যালসিয়াম বেড়ে গেলে হার্ট উইল স্টপ ইন সিস্টোল না ডায়াস্টোল? পটাশিয়াম সিস্টোলে ডায়াস্টোলে বাড়াবে, মানে স্টোল হবে, আর ক্যালসিয়াম সিস্টোলে। আর কিছু নাই, একবার সিস্টোল কইতেছে একবার ডায়াস্টোল কইতেছে, একটা সিদ্ধান্তে আসো, কোনটা থাকবে, সিস্টোল না ডায়াস্টোল? স্যার পটাশিয়াম যদি বাড়ে, মানে আপনি হয়, তাহলে সেক্ষেত্রে স্যার ডায়াস্টোল হবে, ডায়াস্টোল can never be given. Potassium can never be given directly IV. Potassium can never be given directly IV. Potassium কখনো কোনোদিন আইভিতে সরাসরি দেয়া যাবে না। কথা পরিষ্কার? Potassium should always be given in diluted form. Potassium should always be given in diluted form. এবং এই ডাইলুশনের জন্য যে মিডিয়াটা আমরা ব্যবহার করব, যে ফ্লুইডটা আমরা ব্যবহার করব, ইট মাস্ট বি নরমাল স্যালাইন। এটা কখনো ডেক্সট্রোজ হওয়া চলবে না, কারণ ডেক্সট্রোজ হলে কি হবে? ডেক্সট্রোজ শরীরে ঢুকবে, গ্লুকোজ যাবে, গ্লুকোজ গিয়ে ইনসুলিন সিক্রেশন বাড়াবে, ইনসুলিন পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকিয়ে দিবে। আমি হাইপোক্যালেমিয়া চিকিৎসা করতে গিয়ে আরো হাইপোক্যালেমিয়া করে দিলাম। সো এক নাম্বার কথা হচ্ছে পটাশিয়াম কখনো সরাসরি দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে পটাশিয়ামকে সবসময় নরমাল স্যালাইনে গুলায় দিতে হবে। 3 নাম্বার কথা হচ্ছে পটাশিয়াম যদি সরাসরি ভেইনে দেওয়া হয় বা তুমি হাই ডোজে ইভেন ডাইলুট করেও যদি তুমি দাও, এই ভেইন গুলোকে ও স্ক্লেরোজ করে দেয়। স্ক্লেরোজ, পটাশিয়াম হাইলি ইনফ্লামেবল, ওই ইনফ্লামেশন তৈরি করে আলটিমেটলি ভেইন গুলোকে বার্নিং সেন্সেশন হবে ভেইনে প্রচন্ড, এবং ভেইনটা স্ক্লেরোজড হয়ে যাবে পরবর্তীতে। সুতরাং পটাশিয়ামটা নির্দিষ্ট সময় ধরে কিরকম গুলানো যাবে, কতটুকু কনসেন্ট্রেশন সেফ,
বলা হয় 1 লিটারে সর্বোচ্চ 40 মিলিমোল পর্যন্ত পেরিফেরাল ভেইনে দেওয়া যাবে। 1 লিটার নরমাল স্যালাইনে সর্বোচ্চ 40 মিলি স্যালাইনে সর্বোচ্চ 40 মিলি পর্যন্ত ভেইনে দেওয়া যাবে। সেন্ট্রাল ভেইন হলে 80 পর্যন্ত যাবে না। কথা পরিষ্কার? জি স্যার। আমরা 1 লিটার নরমাল স্যালাইনে 40 দিব, সর্বোচ্চ দিতে পারবো হচ্ছে 250 ml পার আওয়ার। 250 ml পার আওয়ার। ঠিক আছে? গেল। নেক্সট চলে আসো, আমরা হাইপার পরে যাই। যদি মাইল্ডার কেস হয় সেই ক্ষেত্রে আমরা ওরাল কারেকশন করতে পারি, এবং সেই ক্ষেত্রে আমাদের ওরাল কারেকশন করতে হবে ডেফিসিয়েন্সির জন্য পার ডে কারেকশন করতে হবে 40 to 100। তাহলে আমার কয় চামচ দিতে হবে? at least 7 চামচ। আর যদি আমরা জেনুইনলি 60 to 70 মিলিমোল দিতে চাই তাহলে অলমোস্ট 10 থেকে 12 চামচ আমার এই সিরাপটা দিতে হবে। এই কথাটা মনে রাখতে হবে। গেল। নেক্সট হচ্ছে কতটুকু পটাশিয়াম দিব, আমি কখন দিব, মানে কতক্ষণে গিয়ে আমি থামবো। হিসাবটা হচ্ছে যে 0.3 মিলিমোল ডেফিসিয়েন্সির জন্য 0.3 মিলিমোল ডেফিসিয়েন্সির জন্য অন এন এভারেজ 100 শট থাকে। 100 শট। এটার আরো ডিটেইলস হিসাব আছে যে 3.5 থেকে 5 একটু কম, 3 থেকে 2.5 আর একটু বেশি, 2 থেকে 2.5 আরো বেশি, লাইক 3 to 3.5 অ্যারাউন্ড 100 to 150 করে। তারপরে তোমার 3 থেকে 2.5 হচ্ছে 300 to 500 করে, 3 থেকে 2.5 এরকম। এটা তোমাদের মনে রাখা জটিল। তোমরা মনে রাখো 3.5 এর নিচে 0.3 তে 100 করে যোগ করো। তাহলে একটা পেশেন্টে যদি পটাশিয়াম হয় 2, তাহলে কত কমলো? স্যার 1 কমছে স্যার। 1.5 কমছে। তাহলে 1.5 এর জন্য আমার কতটুকু কারেকশন করতে হবে? 300 0.3 এর জন্য 100, তাহলে 500 মিলিমোল স্যার কারেকশন করতে হবে। একদিনে আইভিতে আমরা কতটুকু দিচ্ছি? আড়াইশো স্যার। 240 যদি দিতে চাও তাহলে তাকে ফ্লুইড দিতে হবে কতটুকু? 40 গুলা দিতে পারবা হচ্ছে 1 লিটারে। তাহলে ফ্লুইড লিটার, তাই না? 240 সর্বোচ্চ তুমি দিতে পারো, ঘন্টায় 10 মিলিমোল করে। 240 যদি আমরা দুটো কিন্তু একসাথেই দিই, অর্থাৎ পেশেন্ট ওরাল রিপ্লেসমেন্টও পাবে, আবার পেশেন্ট আইভি রিপ্লেসমেন্টও পাবে। এইটাই হচ্ছে ফাস্টেস্ট রুট অফ কারেকশন অফ হাইপোক্যালেমিয়া। দিস ইজ দ্য ফাস্টেস্ট রুট। কারণ তার তো দুইটা দিতে দিতে আমার কোনো অসুবিধা নাই। এটা তো আর সোডিয়াম না যে আমার বেশি বেড়ে গেলে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে। আমি মুখেও কারেকশন করব, আইভিতেও কারেকশন করব। এইটা কারেকশন করলে আমার সবচেয়ে ফাস্টেস্ট কারেকশন হবে। তবে মনে রাখতে হবে যে এই কথাটা মাথায় রাখতে হবে। কথা বোঝা গেছে? এইবার ক্যালেমিয়ার ক্ষেত্রে আবার সেই একই কথা। প্রথমে যে একটা পেশেন্ট হাইপার ক্যালেমিয়া নিয়ে যদি আসে, প্রথম উই হ্যাভ টু স্টপ অল দ্য ড্রাগস। এবং এই ক্ষেত্রে কোনো মার্সি নাই। পটাশিয়াম কমে গেলে মার্সি ছিল যে আমার এমন কোন ওষুধ যদি চলে যে ওষুধটা বন্ধ করার সমস্যা, আমরা রিপ্লেসমেন্ট করব, ওই ওষুধ চলবে, সাথে রিপ্লেসমেন্ট করব। এখানে কোনো মার্সি নাই। If there is a drug that is causing hyperkalemia, that must be stopped. এবং যেই ড্রাগগুলো হাইপারক্যালেমিয়া করে সেই ড্রাগগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত 3টা ওষুধ হচ্ছে এসি, এআরবি এন্ড স্পাইনোলকটন। এসি, এআরবি এন্ড স্পাইনোলকটন। These 3 drugs must be stopped। এই বিষয়ে কোনো আপোষ নাই। কথা কি বোঝা গেছে?
এই তিনটা ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে হাইপারক্যালেমিয়া করে এন্ড দে মাস্ট বি স্টপ, এই বিষয়ে কোনো আপোষ নাই। নেক্সট হচ্ছে ওইটার মতোই যে যদি পেশেন্ট সিম্পটোমেটিক হয় অথবা যদি ইসিজি চেঞ্জ থাকে অথবা যদি পটাশিয়াম 6.5 এর বেশি হয়, যদি পেশেন্ট সিম্পটোমেটিক হয় অথবা যদি ইসিজি চেঞ্জ থাকে অথবা যদি 6.5 এর বেশি হয়, তাহলে আমরা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট চালু করব। হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্টটাকে আমরা বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করি। এক নাম্বার হচ্ছে স্টেবিলাইজেশন অফ দা কার্ডিয়াক মেমব্রেন। পটাশিয়াম বেশি আছে, থাক, ওইটা আমি পরে ব্যবস্থা নিব। পটাশিয়াম বেশি থাকলে আমার হার্টটা বন্ধ হয়ে যাবে, এইটা আগে আমার ঠেকাইতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? পটাশিয়াম বেশি থাকলে আমার হার্টটা বন্ধ হয়ে যাবে, এইটা আগে আমাকে ঠেকাইতে হবে। পটাশিয়াম বেশি থাকলে আমার হার্টটা বন্ধ হয়ে যাবে ডায়াস্টলে। আর তাহলে আমার সিস্টলের ওষুধ কি? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম গ্লুকোনেট যেটা আমরা দেই, ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ পটাশিয়াম। ওর সাথে পটাশিয়ামের কোনো সম্পর্ক নাই। ওর একমাত্র সম্পর্ক হচ্ছে যে ও অপোজিট ভাবে, মানে এটা জাস্ট ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম বলে, এটা অপোজিট অ্যাকশন করে, ওর ডাইরেক্ট কোনো অ্যান্টাগনিজম না। এটা ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম, নট ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম, ইটস ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। যে এই যে কাজটা করতেছিল ও তার উল্টা কাজটা করে এই হার্টটাকে চালু রাখে, যাতে আমার পটাশিয়ামটা আমার হার্টটাকে ডায়াস্টলে বন্ধ করতে না পারে। দ্যাট ইজ ওয়াই উই গিভ ক্যালসিয়াম gluconate, and calcium gluconate should be given 10% calcium gluconate 10 ml over 10 to 20 minutes, and it should work for 30 minutes. যদি 5 মিনিট পরে ইসিজি করে দেখা যায় যে ইসিজি চেঞ্জ এখনো ঠিক হয় নাই, it can be repeated. After 5 minutes ECG should be checked, and if it is found that the ECG change has not been corrected, then the same dose should be repeated. তবে একটা কথা খেয়াল রাখবা যে পটাশিয়াম যেমন তাড়াতাড়ি দেওয়া যায় না, ক্যালসিয়ামও কিন্তু তাড়াতাড়ি দেওয়া যায় না। পটাশিয়াম যেমন হার্টকে ডায়াস্টলে বন্ধ করে দেয়, ক্যালসিয়াম কিন্তু হার্টকে সিস্টলে বন্ধ করে দিবে। ক্যালসিয়াম শুড বি গিভেন ভেরি স্লোলি ওভার 10 to 20 মিনিটস। এইটা হচ্ছে স্টেবিলাইজেশন অফ দ্য কার্ডিয়াক মেমব্রেন। 2 নম্বরে যে কাজটা আমরা করব, আমরা পটাশিয়াম যেটা বেশি আছে এটাকে আপাতত সেলের ভিতরে ঢুকিয়ে দিব। সেলটা হচ্ছে ওর অরিজিনাল জায়গা, ও আপাতত সেলের ভিতরে থাকে, আমরা পরে এটারে বাইর করার ব্যবস্থা করব। আপাতত সেলের ভিতরে ঢুকানোর জন্য কি করি, আমরা তিনটা কাজ করি। এক নাম্বার হচ্ছে উই ইনফিউজ গ্লুকোজ প্লাস ইনসুলিন। আমরা যেটা করি, বইপত্রে যেটা লেখা আছে 50% 50 ml গ্লুকোজ, 50% 50 ml গ্লুকোজ প্লাস শর্ট অ্যাক্টিং ইনসুলিন 10 ইউনিট। এই কথাটা আমার এই লেকচারে লেখা নেই, তোমরা একটু মনে রাখো, কারণ আমার লেকচারে আমাদের দেশের জন্য যেটা করা হয় সেটা লেখা আছে। তোমরা এটা মনে রাখো, বইপত্রের ভাষা হচ্ছে 50 ml 50% গ্লুকোজ প্লাস শর্ট অ্যাক্টিং ইনসুলিন 10 ইউনিট, কিন্তু 50% গ্লুকোজ ইজ নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ, যার কারণে আমরা 25% 100 ml গ্লুকোজ ব্যবহার করি, সাথে 10 ইউনিট ইনসুলিন। ইনসুলিনটার কাজ হচ্ছে এটা পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকায় দিতে। গ্লুকোজের কাজ কি? তার তো ইউরিন দিয়ে বের করতে হেল্প করবে, পটাশিয়ামকে নিয়ে বেরিয়ে না সেলের ভিতরে। তো গ্লুকোজের কাজ হচ্ছে, তোমার যদি এখন আমি 10 ইউনিট ইনসুলিন দিই, তোমার হাইপোগ্লাইসেমিয়া হবে না? ও ইনসুলিন জি স্যার, এই হাইপোগ্লাইসেমিয়া ঠেকাবে স্যার। ইনসুলিন যে গ্লুকোজ ঢুকাই দিল স্যার, সেই ঘাটতিটা পূরণ করবে স্যার। তোমার হাইপোগ্লাইসেমিয়া ঠেকাবে। ট্যাকেল করার জন্য হচ্ছে আমরা এই 25% ডেক্সট্রোজ 100 সিসিটা দিচ্ছি, বা 50% ডেক্সট্রোজ 50 ml দিচ্ছি। এখন তোমার যদি অলরেডি হাইপারগ্লাইসেমিয়া থাকে, তাহলে কি আমার এটা দেওয়া দরকার? তাহলে তো স্যার দেওয়ার তো দরকার নেই। তাহলে তোমার যদি 13.9 এর উপরে গ্লুকোজ থাকে, তাহলে এটা দেওয়ার দরকার নাই। আমরা যখন ইন্টার্নি ছিলাম, আমরা যখন আর্লি ট্রেনি ছিলাম, আমাদের উই হ্যাড এ ভেরি রং কনসেপশন। আমরা মনে করতাম যে একটা যে পেশেন্টার ডায়াবেটিস নাই, তাকে শুধু গ্লুকোজ দিলেই হবে, তাকে ইনসুলিন দেওয়ার দরকার নাই। উল্টা, একেবারে উল্টা ভাবতাম আমরা
যে ডায়াবেটিস নাই, ওরে গ্লুকোজ দিলেই পটাশিয়াম ভিতরে ঢুকে যাবে, কোনোদিন না। ইনসুলিন ইজ এ মাস্ট। গ্লুকোজ দেওয়া লাগতেও পারে, নাও লাগতে পারে। ডায়াবেটিক পেশেন্টের গ্লুকোজ লাগবে না, আর নন ডায়াবেটিক পেশেন্টদের গ্লুকোজ লাগবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু ইনসুলিন ইজ এ মাস্ট। আচ্ছা, এরপরেও আমরা একটু 10% গ্লুকোজ চালু রাখি যাতে রিবাউন্ড হাইপোগ্লাইসেমিয়া না হয়, ঠিক আছে? নেক্সট চলে আসো, আর কিভাবে আমরা সেলের ভিতরে ঢুকাইতে পারি? আমরা বলছিলাম যে পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকায় হচ্ছে বিটা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট, আরেকটা হচ্ছে ইনসুলিন। তাহলে ইনসুলিন দিয়ে যদি ঢুকে, বিটা 2 রিসেপ্টর দিয়ে ঢুকবে। আমরা যদি স্যালবিউটামল রেসপিরেটরি সলিউশন দিয়ে নেবুলাইজ করি অথবা অ্যালবুটারল রেসপিরেটরি সলিউশন দিয়ে নেবুলাইজ করি, বিটা 2 রিসেপ্টরটাকে স্টিমুলেট করি, তাহলেও পটাশিয়ামটা সেলের ভিতরে ঢুকবে। বাট এই মেথডটা ইউজুয়ালি ব্যবহার করা হয় না, কারণ এই বিটা 2 অ্যাগনিস্ট ব্যবহার করলে এত বেশি ট্যাকিকার্ডিয়া শুরু হয় এক পর্যায়ে যে এটা করা যায় না। যেই ডোজে এখানে দিতে বলা হয়েছে এটা প্র্যাকটিক্যালি করা যায় না, এটা থিওরিটিক্যালি শুনে রাখো, এটা করা যায় না। 3 নাম্বার হচ্ছে আমরা জানি অ্যাসিডোসিসের সাথে একটা ঝামেলা আছে। অ্যাসিডোসিসের সাথে একটা ঝামেলা আছে। আমরা যদি অ্যাসিডোসিসটা হাইপারক্যালেমিয়া তৈরি করে, এটা আমরা বারে বারে বুঝাইছি না? জি স্যার। হাইড্রোজেন বেশি থাকলে হাইড্রোজেনটা সেলের ভিতর ঢুকে গিয়ে পটাশিয়ামকে বের করে দিবে। তাহলে আমরা অ্যাসিডোসিস থাকলে এটা কারেকশন করব। অ্যাসিডোসিসটা কারেকশন করার জন্য আমরা 8.4% সোডিয়াম বাইকার্বনেট 50 ml এটা ওভার 10 to 30 মিনিটস ব্যবহার করি। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমরা যে ট্রান্সসেলুলার শিফটের জন্য যে 3টা জিনিস ব্যবহার করতেছি, 3টাই কিন্তু আমরা ব্যবহার করতেছি খুব র‍্যাপিডলি। সবই কিন্তু ওভার 30 মিনিটস এর মধ্যে আমরা ডোজ কমপ্লিট করব। অনেক সময় প্র্যাকটিক্যালি ওয়ার্ডে যে জিনিসটা করা হয়, ওরা 100 সিসি গ্লুকোজের মধ্যে ইনসুলিন দিয়ে লাগায় দিয়ে গেছে, স্যার হাইপারক্যালেমিক ম্যানেজমেন্ট দেয়া হচ্ছে, স্যার সকালে চালু করছি স্যার, বিকালে শেষ হবে, ওর হাইপারক্যালেমিয়া জীবনেও ম্যানেজ হবে না, জীবনেও হবে না। এটা একটা বোলাস জিনিস, বোলাস দিতে হবে, নইলে পটাশিয়াম ভিতরে ঢুকবে না। কারণ আমি তো আস্তে আস্তে দিলে পটাশিয়ামের কিচ্ছু হবে না, এটা একটা বোলাস পুশ করলে ও পটাশিয়ামটাকে ধাক্কা দিয়ে সেলের ভিতরে ঢুকায় দিবে। ইটস আ বোলাস ডোজ ওভার 30 to 40 মিনিটস। যেভাবেই তুমি দাও, সেটা তুমি বাইকার্বনেট ইনফিউশন দাও, তুমি নেবুলাইজেশন করো, তুমি গ্লুকোজ ইনসুলিন ইনফিউশন দাও, whatever you give, you have to give it within 30 to 40 minutes. You have to complete it within 30 to 40 minutes. 30 to 40 মিনিটস এর ভিতরে এটা কমপ্লিট না করলে এটা কাজ করবে না, ঠিক আছে? 30 to 40 মিনিটস এর ভিতরে এটা কমপ্লিট করতে হবে। নেক্সট, এইবার লাস্ট হচ্ছে যে এইবার আমরা স্যার পটাশিয়ামটাকে একটা হিসাবের মধ্যে নিয়ে আসছি। আমি কার্ডিয়াক মেমব্রেনটাকে স্টেবিলাইজ করছি, আমি সেলের বাইরে যে পটাশিয়াম ছিল যতদূর সম্ভব আমি সেলের ভিতরে ঢুকায় দিছি। এখন আমি পটাশিয়ামটাকে বের করব। এখন বের করব কি দিয়ে? 90% অফ পটাশিয়াম নরমালি বের হয় কিডনি দিয়ে। 90% অফ পটাশিয়াম নরমালি বের হয় কিডনি দিয়ে। এখন কিডনি দিয়ে পটাশিয়ামটা যদি বের হতেই পারতো, তাহলে তার হাইপারক্যালেমিয়া হতো না। হাইপারক্যালেমিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে রেনাল ফেলিওর। সুতরাং আমি ধরেই নিতে পারি যে কিডনি ইজ নট ওয়ার্কিং, দ্যাট ইজ ওয়াই পটাশিয়াম বের হতে পারছে না। তাহলে পটাশিয়ামের নেক্সট অ্যাভেলেবল এক্সক্রিশন হচ্ছে জিআই, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। সেখান দিয়ে আমরা কিভাবে বের করব? আমরা সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট, এটা একটা এক্সচেঞ্জ রেজিন। এক্সচেঞ্জ রেজিন মানে বুঝো? এক্সচেঞ্জ রেজিন হচ্ছে এমন একটা কম্পাউন্ড যার ক্ষমতা হচ্ছে ওর পজিটিভ বা নেগেটিভ যে কোনো আয়নটাকে ও সহজে ছেড়ে দিয়ে আরেকটাকে টেনে নিতে পারে। সহজে পজিটিভ বা নেগেটিভ আয়নটাকে ছেড়ে দিয়ে অন্যটাকে টেনে নিতে পারে। সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট যখন যায়, ও যখনই পটাশিয়াম পায় তখন সোডিয়াম ছেড়ে দিয়ে পটাশিয়ামকে টেনে নেয় এবং এটা স্টুলের সাথে বের হয়ে যায়। এইটা আমরা ওরালি ব্যবহার করি, এটার নাম কেই অক্সালেট পাউডার। কেই অক্সালেট পাউডার, এটা সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট অরিজিনাল নাম। এইটা ব্যবহার করা হয় এটাকে উইথ স্টুল এই পটাশিয়ামটাকে বের করা যায়। এটা মুখেও খাওয়ানো যায়, পার রেক্টালিও দেওয়া যায়। মুখেও খাওয়ানো যায়, পার রেক্টালিও দেওয়া যায়। এই কয়েকটা কথা বলতে পারলে হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্ট ইজ কমপ্লিটেড। মোটামুটি ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি তোমাদের 5th ইয়ারের সিলেবাস টোটালি কমপ্লিট। আর এর বাইরে তোমাদের কিছু লাগবে না। এখন তোমাদের কোনো কিছু কোয়েরি থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, বা যদি তোমরা মনে করো যে স্পেসিফিক কোনো কিছুতে আমার ক্লাস নেওয়ার দরকার বা ফজলের ক্লাস নেওয়ার দরকার, তোমরা বললে আমরা ওইভাবে নিব। স্যার ইলেকট্রোলাইট ব্যালেন্স তো শুধু দুইটাই, আর অন্য কোনো পড়া লাগবে না স্যার? আর অন্যগুলো লাগবে না, অন্যগুলো তোমাদের জন্য না।
স্যার আপনি স্যার প্রথমে একটা ক্লাস নিয়েছেন স্যার, ওভারঅল ইনভেস্টিগেশন অফ রেনাল সিস্টেম, মানে নেফ্রোলজি। স্যার এই ক্লাসটা যদি আরেকবার নিতেন তাহলে ভালো হতো স্যার, অনেক ইনভেস্টিগেশন রিলেটেড জিনিসগুলো আমরা ভালোভাবে বুঝতে পারছি না স্যার। ইনভেস্টিগেশন রিলেটেড জিনিসটা বুঝতে পারছেন না স্যার, ঠিক আছে, তাহলে এটা আমি ক্লাসটা নিয়ে নেব। ডিগনস্টিক টেস্ট যেগুলো স্যার আগামী এই সপ্তাহে নিতে পারবেন স্যার? আমাকে একটু মনে করা দিও, মঙ্গলবার বা বুধবার, মঙ্গলবার আমাকে একটু মনে করা দিও, যদি এই বুধবার নিতে না পারি এর পরের বুধবার নিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। শনিবার যে নিয়ে দিব। ঠিক আছে? জি স্যার। ওকে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।